আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। এই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভের সম্মুখীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে গেছে বাংলাদেশের কোটা আন্দোলন। আবারও কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত। আবারও 10 দিনের রিমান্ডে ইমরান খান। ইমরানকে কষ্ট দিতেই বুশরা বিবিকে কারারুদ্ধ। পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এখনও হয়নি, বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাহাক ডার। হঠাৎ ইউক্রেনে পড়ল 3 টনের বোমা, এবার শত্রুর মাটিতে খেলা দেখাল রাশিয়া। নতুন গাইডেন্স সিস্টেমের সাথে পুরাতন বোমা বেঁধে হামলা, রাশিয়ার গ্লাইড বোমার কাছে অসহায় পশ্চিমা অস্ত্র। F-16 কখনোই ইউক্রেনের পরিস্থিতি পরিবর্তন করবে না, বলছেন খেরসনের গভর্নর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইউক্রেনকে হামলার অনুমতি দেয়া আমাদের জন্য ভুল হবে, বলছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে কানায় কানায় ভরে গেছে জেলখানা, বাধ্য হয়ে বন্দীদের আগাম মুক্তি দিতে চাই যুক্তরাজ্য। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। সোমবার বিকেলে কোটা আন্দোলনে বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে জড়ান ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। এ ঘটনা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। গতকাল যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনের হেডলাইন দিয়েছে, বাংলাদেশে চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত শতাধিক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দলের বয়কট পর জানুয়ারিতে জাতীয় নির্বাচনে টানা 4র্থ মেয়াদে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। এদিকে কোটা আন্দোলন নিয়ে তুরস্কের জনপ্রিয় গণমাধ্যম আনাদোলু এজেন্সিও ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ে প্রতিবেদনে প্রকাশ করে। হেডলাইন করেছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে বাংলাদেশে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হেডলাইন করেছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে শিক্ষার্থীরা আহত অন্তত 100। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বক্তব্য, কোটা পদ্ধতি সরকারের সমর্থক গোষ্ঠীর ছেলেমেয়েদের উপকার করে, সাধারণের নয়। অন্যদিকে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন সৈন্য গুরুতরভাবে আহত হওয়ার পরে সেনারা মঙ্গলবার অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে 4 জন মারা গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে এবং বিতর্কিত উত্তর অঞ্চলটি গত 2 মাসে হামলার শিকার হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সোমবার সন্ধ্যায় ডোডা জেলায় একটি অভিযান শুরু করেছে। তারা একটি বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়েছে, ব্যাপক গুলি বিনিময় হয়েছে। সেনাবাহিনী হতাহতের আর কোনো বিবরণ দেয়নি এবং মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। কিন্তু ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে রিপোর্ট করেছে, 5 জন সৈন্য গুরুতর আহত হয়েছে এবং সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া মঙ্গলবার জানিয়েছে, আহতদের 4 জন পরে মারা গেছে। সেনাবাহিনী বলেছে, অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে এবং অপারেশন অব্যাহত রয়েছে। রোববার কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় সেনাবাহিনী 3 সন্দেহভাজনকে হত্যা করার একদিন পর এই সংঘর্ষ হয়। ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরকে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য একাধিক সংঘর্ষে লিপ্ত হয়েছে। এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত। তার বিরুদ্ধে সারোয়ার রোড, গুলবার্গ, রেসকোর্স, সাদমান, মুঘলপুরা এবং মডেল টাউন সহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় এই রিমান্ড নেওয়া হয়েছে। ইমরান খানকে ব্যক্তিগতভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করায় তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল। শুনানিতে ইমরান খান জানান, তিনি 9 মের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। 9 মের দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, আমার 28 বছরের ইতিহাসে আমি কখনো সহিংসতায় উস্কানি দিইনি। এর আগে রোববার ইমরান খান তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাকে জেলে রাখেন, কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন।
তাকে কেন আটকে রেখেছেন শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পান। তবে এর মাত্র কয়েক ঘণ্টা পরই তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাহাক দার শনিবার বলেছেন যে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র জোটের অংশীদারদের সাথে আলোচনার পরে নেওয়া হবে। দার জোর দিয়েছিলেন যে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি বর্তমান সরকার দ্বারা প্রবর্তিত হয়নি, বরং এটি পূর্ববর্তী প্রশাসনের পরিণতি। আর্থিক পতন শুরু হয়েছিল নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে, আমাদের আমলে নয়। তিনি দেশের আর্থিক অস্থিতিশীলতা বাড়িয়ে তোলার জন্য পিটিআই এর পূর্ববর্তী সরকারের সমালোচনা করেন, অভিযোগ করেন যে পিটিআই তাদের শাসনের 6 থেকে 7 মাসের মধ্যে অর্থনীতিকে ডিফল্টের দ্বার প্রান্তে রেখেছিল এবং তাদের নেতাকে ক্ষমতার বসাতে 18 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিল। পিটিআই এর উপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে দার পুনর্ব্যক্ত করেছেন, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার আগে আমরা আইন ও সংবিধান অনুসরণ করে আমাদের নেতৃত্ব এবং জোটের অংশীদারদের সঙ্গে আলোচনা করব। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখানো হয়েছে যে একটি SU-34 জেট বিমান থেকে ইউক্রেনের সামরিক অবস্থানে একটি FAB-3000 গ্লাইড বোমা ফেলেছে। ভিডিওতে একজন রাশিয়ান পাইলটকে বলতে শোনা যায় যে এ আকারের একটি বোমা দ্বারা ধ্বংস করা যাবে না, এমন কোন লক্ষ্য কল্পনা করা কঠিন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিমানের নিচের অংশে একটি বোমা সংযুক্ত করা হচ্ছে এবং তারপরে একটি একই ধরনের বোমাকে আকাশপথে ভ্রমণ করতে দেখা যায়। এরপর একটি ভবনের মধ্যে ভয়াবহ একটি বিস্ফোরণের ভিডিও দেখানো হয়। রাশিয়া ইউক্রেনে তাদের অভিযানে ক্রমশ গ্লাইড বোমার ব্যবহার বাড়াচ্ছে। বোমাগুলি হল পুরানো অস্ত্র যা নতুন গাইডেন্স সিস্টেমের সাথে আপগ্রেড করা হয়েছে। এটি তাদের অনেক দূরের লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা দেয়। এটি একটি বিশাল সুবিধা এবং রাশিয়াকে এগুলিকে একটি ধ্বংসাত্মক প্রভাবে ব্যবহার করার ক্ষমতা দিয়েছে। বিমানগুলি অনেক দূর থেকে বোমা ছুঁড়তে পারে, যার কারণে ইউক্রেন প্রায়শই বিমানগুলোকে গুলি করতে পারে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা মার্চ মাসে বলেছিলেন যে রাশিয়া শুধুমাত্র 6 দিনে ইউক্রেনে 700টি গ্লাইড বোমা ফেলেছে, আর বোমাগুলো আকারেও বড় হচ্ছে। গত মাসে একটি ভিডিওতে দেখা গেছে যে রাশিয়া প্রথমবার ইউক্রেনে 3 টনের গ্লাইড বোমা ব্যবহার করেছে। এদিকে SU-34 বোমারু বিমানের একজন পাইলট বলেছেন, পশ্চিমা অস্ত্র রাশিয়ান গ্লাইড বোমার বিরুদ্ধে অক্ষম। বর্তমান প্রতিপক্ষ আমাদের বোমা ঠেকাতে পারে না। প্যাট্রিয়েট বা গেপার্ড কেউই গ্লাইড বোমা নামাতে পারে না। অন্যদিকে খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির শালদো বলেছেন, ইউক্রেনের কাছে F-16 যুদ্ধবিমান সরবরাহ আগের অস্ত্র সরবরাহের মতোই পরিস্থিতি পরিবর্তন করবে না। আমি মনে করি যে কিয়েভ সরকারকে সরবরাহ করা F-16 এর মধ্যবর্তী অন্যান্য পশ্চিমা অস্ত্রগুলির বিষয়ে বিশেষ কিছু নেই। এই বিমানগুলি MiG-29 এর চেয়ে ভালো নয়। ইউক্রেন ইতিমধ্যেই ফুরিয়ে যাচ্ছে। তারা কেবল বিভিন্ন উপায়ে কিয়েভ জান্তার ক্রমবর্ধমান নৌবহরকে পুনরায় পূরণ করার চেষ্টা করে। আমাদের সৈন্যরা আগের সব ধরনের শত্রু প্লেন ধ্বংস করে চলেছে এবং F-16 এর জন্য একই পরিণতি হবে। সালদোর মতে, ইউক্রেন বিভিন্ন সময়ে ডনবাসে আশ্চর্য সব অস্ত্র ব্যবহারের ঘোষণা দেয় এবং সেগুলো ব্যবহার থেকে কোনো প্রভাব পড়েনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইউক্রেনকে রাশিয়ান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটগুলিতে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়া অনুচিত হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার কথা বলেছেন। মিলার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সীমান্তের ওপারে মার্কিন অস্ত্র নিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছে, কিন্তু এখনও এর বাইরে যাওয়ার পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান অব্যাহত রাখবে। অন্যদিকে কারাগারগুলো জনাকীর্ণ হয়ে পড়ায় বন্দীদের আগাম মুক্তি দেওয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন বন্দী রাখার স্থান সংকুলান হচ্ছে না। এই সমস্যা সমাধানে সাজা পূরণ হওয়ার আগেই কয়েক হাজার কয়েদিকে মুক্তি দেবে যুক্তরাজ্য। দেশটির নতুন বিচারমন্ত্রী শাবানা মাহমুদ এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুরুষ কয়েদিদের জন্য ব্রিটিশ কারাগারগুলোতে মাত্র 700 জায়গা খালি রয়েছে। গত 1 বছর থেকেই কারাগারগুলোর 99% ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায়। পশ্চিম ইউরোপের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে মাথাপিছু বন্দীর সংখ্যা সবচেয়ে বেশি। তবে সমস্যা সমাধানে 4 বছরের বেশি সাজাপ্রাপ্ত সহিংস অপরাধী, যৌন অপরাধী, গার্হস্থ্য নির্যাতনের অপরাধে সাজাপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদিদের আগাম মুক্তি পাবে না।
শাবানা মাহমুদ বলেছেন, কারাগারগুলোতে জায়গা ফুরিয়ে গেলে বিপজ্জনক লোকভর্তি গাড়িগুলো সারা দেশে ঘুরে বেড়াতে পারে, কারণ তখন সেগুলোর যাওয়ার কোনো জায়গা থাকবে না।